থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকে অন্য বিষয়। আজ বিশ্ব আত্মহত্যা দিবস এবং সেই নিয়েই আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন এই বিষয়ে আলোচনা করার জন্য আমার বাঁদিকে ডাক্তার ভবানী প্রসাদ সাউ। আজকে প্রথমেই আমি একটা কথা বলি যে এই যে আত্মহত্যা বিষয়টা আজকের দিনে তো খুবই প্রাসঙ্গিক। কারণ একটা কথা দেখুন, এমনি সাধারণভাবে মানুষ বলে থাকে যে আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। এখন এই ব্যাপারটা তো ঠিক বিজ্ঞানের সাথে যাচ্ছে না। অনেক বিজ্ঞানীরা রে করে তেরে আসবেন যে আপনি নরকে গমন, এটা কি বলছেন। কিন্তু আজকের যে ধর্মীয় উন্মাদনা, ধর্মীয় জিগির রাজনৈতিক জগতে, সেখানে বলাটা খুব অপ্রাসঙ্গিক বললেও আপনারা যারা বলবেন আমি জানি না তারা কি ভেবে বলবেন। তো যাই হোক, এবার আসল বিষয়ে আসি। পৃথিবীতে মানুষ আসছে, সেই রবীন্দ্রনাথের ভাষায় শুধু যাওয়া আসা, শুধু স্রোতের ভাষা। তেমনি স্বাভাবিকভাবে জীবনের জন্ম যেমন একটা নিয়ম, মৃত্যুও নিয়ম। কিন্তু সেটা তো স্বাভাবিকটাই হওয়া উচিত, কিন্তু এর বাইরেও তো কিছু ব্যতিক্রমী বিষয় থাকে। কবি জীবনানন্দ দাশের 8 বছর আগের একদিন কবিতা যারা পড়েছেন, সেখানেও জীবনানন্দ লিখেছেন, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে। যারা সাহিত্যের ছাত্র ছাত্রী তারা ব্যাপারটা বুঝতে পারবেন অনেকটাই। উনি একটা বিপন্ন বিস্ময় শব্দ ব্যবহার করেছিলেন। যাকে আমি ডাক্তারবাবুর সঙ্গে আছেন, আমি ওই বিষয়েই যাব, ঠিক সায়েন্টিফিক ওয়েতেই আলোচনা চলুক। তো বিষয়টা হচ্ছে যে ডাক্তারবাবু, আজকে যে কথাটা বলি যে আত্মহত্যার এই যে প্রবণতা, এটা কি দেখা তো যাচ্ছে দিনে দিনে বাড়ছে, এর কারণটা কি বলে আপনার মনে হয়? হ্যাঁ, এটা ঠিকই। আত্মহত্যার প্রবণতা বর্তমান বিশ্বে বা বর্তমান যে সামাজিক অর্থনৈতিক অবস্থা তাতে বাড়ছে, কিছুটা বাড়ছে। কারণ একটা হিসেবে দেখা গেছে এখন পৃথিবীতে প্রতি 40 সেকেন্ডে একজন আত্মহত্যা করেন, এবং হয়তো হিসেবের বাইরে আরও আছে আর কি। এবং পৃথিবীতে প্রতি বছর অন্তত 10 লক্ষ মানুষ আত্মহত্যা করেন। হয়তো এর বাইরেও আরও কিছু কিছু থাকতে পারে, কিন্তু এটি হচ্ছে সামগ্রিক হিসেব। এবং এটি সত্যি এমন একটা পর্যায়ে পৌঁছেছে যার জন্য এই 10ই সেপ্টেম্বরের মতন একটা দিনকে বছরের মধ্যে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসেবে পালন করতে হচ্ছে। এটা পালন করা হচ্ছে 2003 সাল থেকে, এবং এটার মূল উদ্যোক্তা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর সুইসাইড প্রিভেনশন বলে একটি সংস্থা, আন্তর্জাতিক সংস্থা। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু এটাকে স্পন্সর করে, সাপোর্ট করে। এছাড়া ফেডারেশন অফ সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন, ওরাও এটাকে সাপোর্ট করেন। সব মিলিয়ে 2003 সাল থেকে এই আত্মহত্যা প্রতিরোধ দিবস, আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন করা হচ্ছে। অর্থাৎ এর থেকে বোঝা যায়, আপনি যেটা বললেন আর কি, যে আত্মহত্যা যে একটা আন্তর্জাতিকভাবে একটা সমস্যা সৃষ্টি করছে, এটা বুঝতে পেরেই তো হচ্ছে। তার আগে তো আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন করার এতটা হয়তো গুরুত্ব বোঝা যায়নি, কিন্তু ব্যাপারটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে পৌঁছেছে যখন 2003 সাল থেকে এটাকে পালন করা হচ্ছে, এবং এর জন্য আন্তর্জাতিক সংস্থাও তৈরি হয়েছে। এবং যেটা বললাম যে প্রতি সেকেন্ডে 40 জন আত্মহত্যা করে, এবং আমাদের নিজেদের মধ্যে প্রতি সেকেন্ডে কি 40 সেকেন্ড? প্রতি 40 সেকেন্ডে একজন, প্রতি 40 সেকেন্ডে একজন আত্মহত্যা করেন। এবং এটা ঠিকই আমাদের নিজেদের চেনা জানার মধ্যেও হয়, নিশ্চয়ই খুঁজলে পাওয়া যাবে, 1-2 জন থাকবেন যারা আত্মহত্যা করেছেন। এটা অত্যন্ত বেদনাদায়ক। এবং আপনি যেটা শুরুতে বললেন যে আত্মহত্যা মহাপাপ, এরকম একটা ধারণা মানুষের মধ্যে আছে, এটা সত্যিই আছে। আত্মহত্যা পাপ, নিজে অর্থাৎ একটা প্রাণ, নিজের প্রাণ যেটা
যারা ঈশ্বরে বিশ্বাস করেন, ধর্মে বিশ্বাস করেন, তাদের দৃষ্টিভঙ্গিতেও বটে যে এই প্রাণ ঈশ্বরের দান, তাদের বিশ্বাস অনুযায়ী। যে বিশ্বাস করেন না তাদের আলাদা ব্যাপার, তারা জৈবভাবে জন্মের কথা বলেন। কিন্তু যেভাবেই হোক, এই যে একটা প্রাণ পৃথিবীতে এসছে, সেটা একটা অত্যন্ত মূল্যবান। তাকে অসুস্থ হয়ে দুর্ঘটনায় নিজের ইচ্ছা বহির্ভূতভাবে সেটা শেষ হয়ে গেল, সেটা দুঃখজনক হলেও সেটার একটা স্বাভাবিক পরিণতি থাকে। কিন্তু যখন কেউ নিজের ইচ্ছায় নিজের প্রাণকে শেষ করে দেয়, তখন সেটা অবশ্যই বেদনাদায়ক। সেটা সমাজের পক্ষে, তার পরিবারের পক্ষে, সবার পক্ষেই অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু এর পেছনে বহুবিধ কারণ থাকে, এবং এটা একটা কথায় তো এটাকে বলা মুশকিল। এবং এটি যে বর্তমানে যেটা এই আত্মহত্যার সংখ্যা এত বাড়ছে, তার পেছনে অবশ্যই একটা আর্থসামাজিক ব্যাপার রয়েছে। অর্থাৎ মানুষের জীবনে এত বেশি অনিশ্চয়তা, এখন বর্তমানে এত বেশি প্রতিযোগিতা এবং এত বেশি অনিশ্চয়তা চাকরি বাকরি ইত্যাদির ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে মানুষ একটা সময় প্রচণ্ড চরম হতাশা এবং দুর্ভোগের মধ্যে পড়ে। তখন আর নিজেকে সামলাতে পারে না, এর থেকে সমস্যার থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে পায় না, তখন নিজেকে শেষ করে দেয়, অর্থাৎ আত্মহত্যা করে। প্রায় প্রতিদিনই খবরের কাগজ খুললে আমরা দেখতে পাবো এরকম একজন কেউ ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ছে, কেউ স্কুলের ছেলে, তাকে একটা হয়তো কিছু ব্যাপারে স্কুলে বকেছে, সে নিজেকে সামলাতে পারেনি, সে স্কুলের ছাদ থেকে ঝাঁপিয়ে পড়লো। কেউ হঠাৎ চাকরি হারিয়েছে, পরিবারের কি হবে সেটার সমাধানের তার কোনো উপায় সে খুঁজে পাচ্ছে না, ফলে সে হয়তো আত্মহত্যা করলো। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে আসে। আপনি যেহেতু এইমাত্র এই খবরের কাগজের কথাটা তুললেন, খুব সম্প্রতি বোধহয় আজকের কোন একটি কাগজই হবে, যে দেখা গেছে যে বিশেষ করে চাষি যারা চাষবাস করে জীবিকা অর্জন করে, তা আমাদের দেশে তো সর্বাগ্রে দেখা গেছে যে চাষিদের মাথায় করে রাখা উচিত ছিল যে চাষিরা আমাদের অন্নদাতা, কিন্তু আমাদের সামাজিক পরিকাঠামো বা পুঁজিবাদী সমাজ ব্যবস্থা বা যা কিছুই বলুন, প্রকৃত গণতন্ত্র কতটা দেশে আছে সে আপনারা বুঝবেন। আর বিষয়টা হচ্ছে এখানেই যে অনেক চাষি কিন্তু আত্মহত্যা করে, এবং আরেকটা জিনিস হচ্ছে চাষিদের ক্ষেত্রে দেখা গেছে তারা আত্মহত্যা করার জন্য যে উপকরণটা সেটা খুব সামনাসামনি পেয়ে যান, যেমন কীটনাশক। এর ফলে আমি পড়েই, এটা অবশ্য আমার জানা, তার দেখা গেল যে এই কীটনাশক খেয়ে তারা আত্মহত্যা করছে। তাহলে এই যে চাষিরা, যে এটাও তো আপনার আর্থসামাজিক পরিকাঠামো এই ব্যাপারটা আসছে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো তার পাশাপাশি এবার যেটা আসি সেটা হচ্ছে যে মেন্টাল ডিপ্রেশন যেটা বলে, আজকাল যেটা সর্বত্রই শুনতে পাওয়া যায়, এবং একটা মানে এতে দেখা গেছে পরিসংখ্যানে বা কোনোভাবে আমি পেয়েছি, আমি জানি না কোথায় পেলাম, নানান পড়াশোনার মধ্য দিয়ে যেখানে যেটা চোখে আসে, তাতে একটা দেখা গেছে যে নাকি আজকে এমন একটা দিন এগিয়ে আসছে যেখানে 40%ই এই ডিপ্রেশনের পেশেন্ট হয়ে দাঁড়াতে চলেছে বা দাঁড়াবে। এটা কি সঠিক? হ্যাঁ, ডিপ্রেশন বা হতাশা এটা একটা তো মানসিক রোগই, এবং এটার সঙ্গেও আর্থসামাজিক অবস্থার, পারিপার্শ্বিক অবস্থার অবশ্যই নিবিড় সম্পর্ক রয়েছে। এবং ঘটনা ডিপ্রেশন বর্তমানে শুধু দরিদ্র বলে নয়, এবং ধনী উন্নত সব দেশেই এবং সচ্ছল মানুষদের মধ্যেও এটার ক্রমশ বাড়ছে, এটি ঘটনা। এবং ডিপ্রেশন মানে আমরা সাধারণভাবে যেটা বলা হয় যে সাধারণ যে মানসিক রোগগুলোর কথা আমরা বলে থাকি, সেগুলোর একটা হচ্ছে হতাশা বা ডিপ্রেশন, আর একটা হচ্ছে উদ্বেগ বা অ্যাংজাইটি, এবং আরেকটা হচ্ছে গিয়ে ওই যে ট্রান্স, অনেকে ভাবে নিজের উপর ভর করেছে, আরেকটা হচ্ছে কিছু মানসিক রোগ বানানো আর কি। এদের মধ্যে এই যে ডিপ্রেশন, যে কমন সাইকিয়াট্রিক ডিসঅর্ডার যেগুলো বলা হয়, তার মধ্যে ডিপ্রেশন, হতাশাটাই হচ্ছে সুইসাইড বা আত্মহত্যার একটা বড় কারণ। এবং এর পেছনে অবশ্যই কারোর চাকরি ছাড়া, কারোর যেমন চাষিদের কথা বললেন, যে তিনি হয়তো অনেক খরচ করে সার, কীটনাশক ইত্যাদি খরচ করে চাষ করেছেন, প্রচুর টাকা খরচ করে, কিন্তু সেই অনুযায়ী তার ফসল পেলেন না তিনি। ফলে তারকে হয়তো প্রচুর ঋণও করতে হয়েছে তার জন্য। ফলে এই ঋণ শোধ করার উপায় না পেয়ে তিনি আত্মহননের পথই বেছে নিচ্ছেন, সেটা ছাড়া তার কোনো উপায় নেই। অর্থাৎ আবার অনেক উন্নত দেশে দেখা যাচ্ছে একটা বিশাল চাকরি করতেন, হয়তো কয়েক লক্ষ টাকার উপার্জন করতেন,
কিন্তু তাকে দেখা গেল, তিনি দেখা গেল হঠাৎ তাকে ছাঁটাই হলো, তাকে বহুজাতিক কোম্পানি হোক বা বহুজাতিক তারা লাভের জন্য, সেখানেও সেই পুঁজিবাদী ব্যবস্থার কথা যেটা আপনি বলছেন, তার যে তীব্র প্রতিযোগিতা এবং সেখানে মুনাফার জন্য সব কিছু বলি প্রদত্ত আর কি, একমাত্র লক্ষ্য হচ্ছে মুনাফা বাড়ানো এবং ক্রমশ বাড়ানো, তার জন্য অনেককে ছাঁটাই করতে হচ্ছে। সেখানে তার মধ্যে একজন এতদিন যে সচ্ছল জীবনযাপন করছিলেন পরিবার পরিজন নিয়ে, তাহলে হঠাৎ যদি তাকে ছাঁটাই করা হয়, সেই যে অবস্থায় যে চরম হতাশা আসে, তার থেকে মুক্তির একমাত্র উপায় তিনি মনে করেন যে আত্মহত্যা। আচ্ছা, পাশাপাশি যে আরো বিষয়, তো এটাকে ভাগ করলে 100 রকম প্রচুর রকমের কারণ আসবে। যেমন ওই জীবনানন্দ দাশের কবিতায় লাইন আমি তুলেছিলাম, সেই কবিতাতে উনি লিখেছেন, বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল, জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার, অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। এই ভদ্রলোক কিন্তু আত্মহত্যা করেছিলেন, এবং ওই কবিতা যারা 8 বছর আগের একদিন জীবনানন্দ দাশের পড়েছেন, আর না পড়লে যদি পড়ে দেখেন তারা, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। তাহলে একটা মানুষের জীবনে যা স্বাভাবিক চাহিদা, বধূ শুয়েছিল পাশে, শিশুটি ছিল, প্রেম, আশা, তার জ্যোৎস্নার আলোয় ঝলমল তার জীবন, তার জীবনে অমাবস্যার আধার প্রবেশ করেনি, তবুও তো আত্মহত্যা করেছে। এখানে কোন আর্থ সামাজিক পরিকাঠামো এলো? এখন এই একটা শব্দ ছাঁচে ফেলে, আপনি সুন্দর বলেছেন জীবনানন্দের কবিতা, কিন্তু শব্দ ছাঁচে ফেলে সত্যি হয় না। একজনের বহু বিচিত্র কারণ থাকে আত্মহত্যার। একটা আমরা সাধারণ ব্যাপার ধরছি ডিপ্রেশন, এটা একটা প্রথম কারণ আর কি, কিন্তু বা এর ভিত্তিমূলে কাজ করে। অনেক সময় হঠাৎ কারোর মনে হলো যে আমি আর এই জীবনে থেকে কি করব, আমার জীবনের কোনো অর্থ নেই, তার এটা মনে হতে পারে, তার কোনো হয়তো ভিত্তি নেই, অন্য লোকের চোখে তার হয়তো কোনো ভিত্তি নেই, কিন্তু আমি অন্যের বোঝা হয়ে গেছি। বয়স্ক মানুষ, সে হতে পারছে আমি অন্যের বোঝা হয়ে গেছে, অথবা ভাবলো আমি আর সত্যি তো আমি তো পেয়ে গেছি, আর কি হবে, আর কেন এরকম, আমার বেঁচে থাকার কি অর্থ, দরকারও নেই। হঠাৎ করে বিচিত্রভাবেও এরকম হয়। আবার অনেক সময় আত্মহত্যার আরেকটা বড় কারণ থাকে কিছু কুসংস্কার বা ধর্মীয় বিশ্বাস। একদিকে যেমন মানুষকে আত্মহত্যা মহাপাপের কথা শিখিয়েছিল, তার জন্য অনেকে চট করে আত্মহত্যা করতেন না। আবার অন্যদিকে আমরা মাঝে মাঝে সংবাদপত্রেই পাই যে পুরো কিছুদিন আগেই দিল্লির কাছে একটা পরিবার পুরো আত্মহনন করেছিলেন এবং তার কারণ সহজে খুঁজে পাওয়া যায়নি। দীর্ঘ অনুসন্ধানের পর জানা গেল জনৈক তান্ত্রিক বা এরকম গুরুদেবের এতে তারা বিশ্বাস করতে শুরু করেছিলেন যে একসঙ্গে সবাই যদি এই সময় আমরা আত্মহত্যা করি তাহলে স্বর্গে যাব এবং পরজন্মে আমরা আরো উন্নত জীবন যাপন করতে পারবো এবং আমাদের স্বর্গ লাভ হবে। এই বিশ্বাসটা এমন গভীরভাবে গেড়ে গেছিল সবার মধ্যে, এবং তারা অন্যদের মধ্যেও বা গৃহকর্তা গৃহকর্ত্রী হোক, তারা চালিয়ে দিতে পেরেছিলেন যে তারা সবাই একসঙ্গে আত্মহত্যা করলেন। এখন এই ধরনের কারণও কাজ করে এক্ষেত্রে, কিন্তু ওই যে হতাশা আত্মহত্যা এর ব্যাপার তা নয়। কিছুদিন আগে আমাদের এই পশ্চিমবঙ্গেরই একটা জেলায় একটা খবর বেরিয়েছিল, একজন ভদ্রলোক তার হঠাৎ মনে হলো যে তিনি ঠিক ধর্মাচরণ করতে পারছেন না, তার জন্য তার বাধা হচ্ছে গিয়ে তার বাড়ির পরিবার, স্ত্রী, পুত্র, তাদের হত্যা করে তিনি আত্মহত্যা করতে গিয়েছিলেন, কিন্তু ঘটনাচক্রে পুলিশ তাকে উদ্ধার করতে পেরেছিল আর কি। এটা সংবাদপত্রেরই খবর, বিভিন্ন সময় আমরা চোখ রাখলে এরকম পাই। সুতরাং এই ধরনের নানা ধরনের বিশ্বাসও কাজ করে। সুতরাং হতাশা। এর বাইরে যদি অন্য প্রশ্নে আসি, যেমন আজকাল এটা আগে হয়তো দেখা যেত তা বলবো না, হয়তো বেশ কয়েক বছর ধরে বা ইদানিং বেশি দেখা যাচ্ছে, যেমন ধরুন কথাটা বলে আত্মঘাতী জঙ্গি হামলা, আত্মঘাতী কথাটা, যেমন যে আত্মঘাতী জঙ্গি হামলা, তিনি যখন হামলা চালাচ্ছেন অন্যদের নিয়ে মরছেন, তা এটাকে কি ধরনের মানে আত্মহত্যা বলবেন? প্রশ্ন যদি আসে, যেহেতু আন্তর্জাতিক আত্মহত্যা দিবস, সুতরাং আত্মহত্যার তো কতগুলো প্রকারভেদ আছে, অসংখ্য কারণ আছে, তার মধ্যে এটাও তো একটা ভাবার বিষয় যে আত্মঘাতী জঙ্গি হামলা, নিজে মরবো অন্যদের নিয়ে মরলাম, এটাকে কি চোখে? এটাও তো মানে তিনি আত্মহত্যাই করছেন, কিন্তু তিনি ভাবছেন যে তিনি একটা বিশেষ উদ্দেশ্যে একটা মহৎ কাজ করছেন। অর্থাৎ এখানেও সেই ধর্মীয় বা মৌলবাদী চিন্তা এমনভাবে তার মাথায় গেড়ে বসে দেওয়া হয়েছে যে আমি যদি এদের মারতে পারি তাহলে আমার যে রাজনৈতিক, অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্য থাকে যে আমার মহৎ যে আমরা তাদের
যে রাজনৈতিক চিন্তার, সেটার মাহাত্ম্য প্রতিষ্ঠা হবে। বা ঈশ্বর যে পরিভাষাতে যে ধর্মেই বলা হোক না কেন, সেই ঈশ্বরের মাহাত্ম্য প্রতিষ্ঠা করা হবে। এবং বিধর্মীদের খুন করার মধ্য দিয়ে, হত্যা করার মধ্য দিয়ে আমি স্বর্গ বা বেশ যাই হোক কেন সেখানে যেতে পারবো। এবং আমার যে ঈশ্বর যে পরিভাষাতেই থাক না কেন যে ধর্মের, তার মাহাত্ম্য প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে তিনি সেটা করছেন। সেক্ষেত্রে এই বিশ্বাসটা এত অন্ধভাবে যায় যে সেখানে অন্যকে হত্যা করার যে অপরাধ বোধ তার সঙ্গে মধ্যে থাকে না, এবং নিজের আত্মহনন করতেও তার বাধে না, কারণ তিনি তো জানেন তিনি একটা মহৎ কাজে নিজের জীবন উৎসর্গ করছেন। আজকে এটা তো এই যে মহৎ কাজে, এটা একটা ধর্মীয় বা অন্যকে হত্যা করে যে ব্যাপার, কিন্তু অনেক বিপ্লবী বা অনেক বৈপ্লবিক ক্রিয়াকাণ্ডেও তো তাই থাকে, যে অনেকে এগিয়ে যান, অকুতভয় এগিয়ে যাচ্ছেন, যে তিনি জানেন সে ধরুন ইংরেজ আমাদের বিপ্লবীরা, তাকে ঠিক এইভাবে আত্মহত্যার এতে বলা যায় না, তার একটা অনেক মহৎ উদ্দেশ্য আছে। কিন্তু আমরা যদি একটু খুঁটিয়ে ভাবি যে একজনকে সাহেবকে হত্যা করা সে জানে, তিনি জানেন যে তিনি তাকে ধরবে এবং তিনি তাকে হত্যা করবে, সেটাও এক ধরনের আত্মহত্যার দিকে এগিয়ে যাওয়া, কিন্তু তার আগে তিনি একজন ইংরেজ সাম্রাজ্যবাদের যে প্রতিনিধি তাকে হত্যা করছেন। সুতরাং এই ধরনের দুটোর মধ্যে তফাৎ আছে, একটা জঙ্গি আত্মঘাতী হামলা আর বৈপ্লবিক ক্রিয়াকাণ্ডের যে আত্মহননের দিকে হয়তো এগিয়ে যাওয়ার নয়, একটা উদ্দেশ্য নিয়ে করা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইতে বিপ্লবের জন্য, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। কিন্তু এই সবগুলোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট আদর্শবোধ কাজ করে, কোনোটা একটা অন্ধ আদর্শবোধ, তার মিথ্যা। যেখানে ইংরেজ সাম্রাজ্যবাদের লড়াইটা অনেক বাস্তব এবং তার মানুষের সে পথ কতটা ঠিক কতটা ভুল সেই বিতর্কে না গিয়েও বলা যায়, সেটা একটা বাস্তব। কিন্তু একটা জঙ্গি হামলা যখন ধর্মীয় মৌলবাদের জন্যই হোক বা বিশেষ শুধু নির্দিষ্ট একটা রাজনৈতিক একটা মতাদর্শের জন্যই হোক অন্যকে হত্যা করার মধ্যে এবং তার সঙ্গে আত্মহত্যা করার মধ্যে, কিন্তু ওই যুক্তি অতটা থাকে না, সুস্থ চিন্তা একেবারেই নেই, বরং অসুস্থ চিন্তাই আর কি। তাহলে আমরা সমাজে যখন দেখতে থাকি যে ধরুন আজকে সমাজে প্রতিবাদ করার লোক ক্রমশ হারিয়ে যাচ্ছে, আপনি যে কোনো একটা ঘটনার প্রেক্ষাপটে আপনি যদি দেখেন একটা অন্যায় হচ্ছে রাস্তায়, আপনি বলতে যান, আপনি হয়তো প্রতিবাদ করলেন, কিন্তু আপনি জানবেন যে আপনাকে সমর্থন করার জন্য পাশে কিন্তু লোক পাবেন না, এবং নিশ্চিতভাবেই পাবেন না। এরকম একটা সমাজে আমরা চলেছি। তাহলে যেখানে অন্যায়, ওই রবীন্দ্রনাথ তো অনেক আগেই লিখে গেছেন যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, সুতরাং এখানে আপনার অন্যায়ের যে প্রতিবাদ লোক পাওয়া যায় না। তাহলে কেন পাওয়া যায় না? না, সে মানুষগুলো আগে জানে আমার জীবনের দাম আগে তো আমি বাঁচবো, তারপরে তো আমি প্রতিবাদ করব। তো সুতরাং তখন দেখা যাচ্ছে যে, এবং এই সংখ্যাটা প্রচুর মানব সমাজে, যারা জীবনটাকে একেবারে তারা মনে করে জীবন আমার একেবারে হাজার হাজার বছর থেকে যাবে, এর মানে ভাবনা চিন্তা তাদের চলনে বলনে কথায় বার্তায়। তারপরে অর্থনৈতিক দিক থেকে যেন মানে 90 বছরের মানুষও দেখা যাচ্ছে একেবারে বুকে আঁকড়ে রাখছে টাকা পয়সা, হ্যাঁ এটা চলে গেলে যেন জীবনটা চলে যাবে, প্রচন্ড হিসেব, এটা ওটা, এইরকম যেখানে মানুষের অবস্থান, সেই জীবনানন্দের দিকেই ফিরতে হয়। লিখেছিলেন যে আত্মহত্যা করেছেন ভদ্রলোক, তবু ওই কবিতায় লিখছেন তবুও তো পেঁচা জাগে, গলিত স্থবির ব্যাং আরো 2 মুহূর্তের ভিক্ষা মাগে আরেকটি প্রভাতের ইশারায়। অর্থাৎ মানে একটা পচা গলা ব্যাং বা একটা মানুষ অন্ধ পঙ্গু একেবারে যাতা অবস্থা, দেখবেন পথে ঘাটে কিভাবে জীবনযাপন তাদের কত, তবুও তো তারা বাঁচতে চায়, বাঁচার আশা ছেড়ে তারা চলতে চায় না। এই যে জীবনটা চলে যাবে এটা ভাবতে পারেই না তারা। তাহলে সেইখানে দাঁড়িয়ে আমরা যখন দেখি যে এই যে মানুষগুলো হঠাৎ হঠাৎ আত্মহত্যা করে বসছে, অর্থাৎ জীবনটা যেন তাদের কাছে তুচ্ছ মনে করছে, তারা এই জীবনটার প্রতি তারা কোনো আকর্ষণই বোধ করছে না, যেভাবেই তারা করুক, যে নীতিতেই করুক, যে আদর্শে করুক, যে চিন্তায় করুক। তাহলে একটা সমাজের গরিষ্ঠ অংশ যারা জীবনটাকে একেবারে আঁকড়ে মানে যেন জীবনটা আমার ঠিক থাকে, আরেকটা তার সংখ্যা তো তুলনামূলক নিশ্চয়ই কম, যতই আপনি বলুন আত্মহত্যা প্রবণ বা করে সেই সংখ্যাটা নিশ্চয়ই যারা জীবনকে ভালোবাসে তাদের থেকে বেশি নয়, অনেক কমই, কিন্তু সেই মানুষগুলো এই যেটা ভাবছে। তা আপনার, যদিও আপনি ডাক্তারবাবু হিসেবে আপনার তো বিষয়টাই হচ্ছে দেহগত দিক থেকে ডাক্তারি করা, তবুও আপনাদের তো মনোগত বিষয়গুলো দেখতে হয়, জানতে হয়, সবই আপনারা জানেন, সেটা আছে। সেই জন্যই প্রশ্নটা করা যে এই যে মানসিকতার এই প্রকারভেদটা কি করে হয়?
এটাও তো বিভিন্ন স্তরের, কোনো মানুষ তো এক ছাঁচে গড়া নয়। ছোটবেলা থেকে এবং জিনগতভাবে, বংশগতভাবে নানা ধরনের মানসিকতা একজনের গড়ে ওঠে এবং পরিবেশ তাকে নানা ধরনের শিক্ষা দেয়। সুতরাং এই যে যখন কোনো একটা জঙ্গি বা বিশেষ করে এই যে আপনি যেটা বললেন অন্যায়ের প্রতিবাদ করতে এগিয়ে আসা, সেখানে তিনি মরবেন কি বাঁচবেন সেই চিন্তাটা কিন্তু তার প্রধান নয়। সেখানে আত্মহত্যা করব অর্থাৎ আমি যে মরবো সেই চিন্তাটা কিন্তু প্রধান নয়। তিনি একটা অন্যায়ের প্রতিবাদ করছেন এবং সেই অন্যায়ের প্রতিবাদ করতে এগিয়ে আসছেন। এটা আবার অন্যদিকে সাধারণভাবে আত্মহত্যা, এই দুটোর মধ্যে তো তফাৎ রয়েছে। এবং এই যে অন্যায়ের প্রতিবাদ করতে যারা এগিয়ে আসেন তাদের শেষ পরিণতি হয়তো মৃত্যুই, কিন্তু সেটা নিজের মৃত্যুর চেয়ে উনি কিন্তু এগিয়ে যান না। কিন্তু যারা আত্মহত্যা করেন সেখানে জঙ্গি যারা, না, আমি তার পাশে তাদের কথা বলেছি, উনি প্রতিবাদ করতে যাচ্ছেন কিন্তু বাকিরা অন্যায়ের প্রতিবাদ করছেন দেখেও তার পাশে কিন্তু দাঁড়াচ্ছে না। কারণ আমি যদি মরে যাই, অর্থাৎ সেই আমাদের সেই ব্যঙ্গার্থে দ্বিজেন্দ্রলাল রায়ের, আজকে কিছু কবিতা টেনে ফেলছি মাঝে মাঝে, দ্বিজেন্দ্রলাল রায়ের একটা কবিতা আছে যে নন্দের ভাই কলেরায় মরে দেখিবে তাহারে কেবা, সকলে বলিল যাও না নন্দ করোনা ভাইয়ের সেবা। নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দিই না হয় দিলাম, কিন্তু অভাগা দেশের হইবে কি, বাঁচাটা আমার অতি দরকার ভেবে দেখি চারিদিক। তখন সকলে বলিল তা বটে তা বটে তা বটে। ঠিক, তাহলে এই যে নন্দলাল জাতীয় মানুষও তো পৃথিবীতে অনেক আছে যে আমার আগে বাঁচা দরকার, আমি বেঁচে না থাকলে দেশটাকে কে দেখবে, এ দেশের তো সর্বনাশ হয়ে যাবে, আমাকে বাঁচতেই হবে। তাহলে এই যে অবস্থান, আমি সেই জায়গাটা থেকে বলেছি একজন প্রতিবাদ করছে কিন্তু আর বহু লোক দেখেও হাঁ করে নীরবে, বহু ঘটনা দিল্লির বুকে এর বুকে অনেক দেখা গেছে, লোকে দাঁড়িয়ে দেখছে, মজা দেখছে, যেন সেই রোমের অ্যাম্ফি থিয়েটারে যে বিষয়গুলো আপনি নিশ্চয়ই জানেন, যে রোমের অ্যাম্ফি থিয়েটারে কৃতদাসদের যে সিংহের মুখে ঠেলে দেওয়া হতো। তো এই সমস্ত বিষয়গুলো তো, পৈশাচিক প্রবৃত্তিগুলো তো আছে, কিন্তু একটা বিশাল অন্যায় হচ্ছে, একটা বিরাট কিছু হচ্ছে, একজন দুজন প্রতিবাদ করতে চাইলেও বাকিরা কেন করছে না এই কারণেই যে আমার জীবনের ভয়, জীবনটাকে আমি ছাড়বো না। তাহলে ওনারা জীবনটা ছাড়বেন না, আর এনারা বলছেন যে আমাদের জীবন আমরা দেব এর জন্য। একটা অনেক বড় অংশ, আবার একটা অংশ যেমন ওই যে আত্মঘাতী বাহিনী বা যেগুলো দেখা যাচ্ছে। তাহলে এই দুটো যে মানসিকতার তফাৎ, এই জায়গাটা হয়তো আমি জানি না, প্রশ্নটা হয়তো একটু বলে করে ফেলছি আপনাকে, যে এর মনস্তত্ত্বের যে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ, এইটা যদি কিছুটা বলা যায়, যদি একটু আভাস দেওয়া যায়। আসলে আমরা ঠিক আত্মহত্যার বিষয় থেকে একটু দূরে সরে যাচ্ছি, তবু যেটা যদি সংক্ষেপে বলতে হয়, এটাও কিন্তু বিশেষ মানসিক গঠন, পরিবেশ ইত্যাদির উপর নির্ভর করে কিন্তু। এবং অধিকাংশ মানুষের মধ্যে এই যে অন্যায় দেখেও না করা, এটা তো এক ধরনের স্বার্থপরতা। যদি দেখছি আমার চোখের সামনে একটি মেয়েকে লাঞ্ছিত হচ্ছে, আমি এগিয়ে যাব না, সে ভাবে না তার নিজের মেয়ে বা নিজের পরিবারের কেউ এরকম হতে পারে। বা রক্তদান, অনেকেই রক্তদান করতে এগিয়ে আসছে, অনেকে ভাবছে আমি রক্ত দেবো না বাবা, কী হয় যদি আমার ক্ষতি হয়। এটা কিন্তু এক ধরনের স্বার্থপরতা বা ঔদাসীন্য, এই ধরনের একটা ব্যাপার থাকে, এবং সেটার জন্য সামাজিক পরিস্থিতিও অনেক সময় কাজ করে। আমি বলছি এই ব্যাপারটা শুধু একটা ভাবে করা যায় না। আজকে ধরুন একটা সময়, ধরুন যখন ইংরেজের অত্যাচার চলছিল, তখন বহু তরুণী মানুষ, গৃহবধূ, তারা তো ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিলেন, প্রাণ দিয়েছেন। এবং কিন্তু এখন কি সেই পরিস্থিতিভাবে তো হচ্ছে না। এখন আবার যদি নতুন কোনো পরিস্থিতি আসে যে সাধারণ মানুষের উপর ওইরকম অত্যাচার, ওইরকম পরিবেশ, তাহলেও কিন্তু আপামর জনসাধারণ কিন্তু আবার এগিয়ে আসবেন। বা ধরুন 70-এর দশকে বহু তরুণী এগিয়ে এসেছিলেন নিজেদের জীবন বিপন্ন করে, নিজেদের কেরিয়ার বিপন্ন করে। এই পরিবেশটাও অনেক সময় কাজ করে। আচ্ছা, এবার এটা থেকে সরে আসি, কারণ আপনি নিজেই বলছেন যে এটা বলতে গেলে একটু লাইন থেকে সরে যাওয়া হয়। আচ্ছা, এবার তাহলে এই যে আত্মহত্যা বিষয়টাকে কমানোর রাস্তা আপনারা কি ভাবছেন? হ্যাঁ, কমানোর ব্যাপার ক্ষেত্রে তো এর মধ্যে অনেক কিছু দিকই চলে আসে। প্রথমত যেটা আত্মহত্যা প্রতিরোধ দিবসের প্রথম উদ্দেশ্য হচ্ছে যে এই আত্মহত্যার ব্যাপারটা যাতে কমানো যায়, তার জন্য সেখানে বলা হয় যে 2 মিনিট সময় দিন, একটা জীবন বাঁচান। অর্থাৎ যারা এতে ব্যাপারে সচেতন, তারা যদি দিনের মধ্যে কিছুটা সময় এটা দিয়ে চিন্তা করেন এবং অন্যের কথা ভাবেন, তাহলে কিন্তু আত্মহত্যার ব্যাপারটাকে কিছু কমানো যায় আর কি। যে কারণে ধরুন যদি আমাদের লক্ষণগুলো জানা দরকার, যে একজন
আত্মহত্যা করবে কি না আর কি। আত্মহত্যা তো এক ধরনের অন্য দিক থেকে একটা পলায়নী মনোবৃত্তি বটেই। নিজের জীবনের সমস্যা এত তীব্র আকার ধারণ করেছে যে তার থেকে পলায়ন, তাকে সে পালিয়ে যাচ্ছে আর কি, তাকে মুখোমুখি হওয়ার তার সাহস বা ক্ষমতা সামর্থ্য হারিয়ে ফেলার পরই সে আত্মহনন করছে। সুতরাং এই যে ব্যাপারটা, সেখানে আমাদের যদি কমাতে গেলে তাহলে নিশ্চয় এই যে সামাজিক যে হতাশা বা অন্যান্য যেসব ধরুন যদি হতাশা থেকে শুরু করে কুসংস্কার, সেগুলোর বিরুদ্ধে লড়াই করা দরকার। কিন্তু সেটা তো এককভাবে করা সম্ভব নয়। এটা আমাদের চাকরির অবস্থা, এই যে পুঁজিবাদী ব্যবস্থা, এই সব কিছুর বিরুদ্ধে লড়াইয়ের একটা অংশ। সুতরাং এই পুরো সামাজিক ব্যবস্থার, অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে লড়াই সেখানে চলে আসবে যদি আমরা আত্মহত্যার এই যে প্রবণতা যেটা ক্রমশ বাড়ছে তার বিরুদ্ধে লড়াই করতে যাই বা তাকে কমাতে যাই। সুতরাং সেইটা যেমন একটা দিক, সেটা মাথায় রেখেই, এবং যেটা মাথায় রাখা দরকার যে আমাদের চারপাশে এমন কাউকে যদি আমরা দেখি অন্তত নিজের ব্যক্তিগতভাবে যে সে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে, তার আর্থিকভাবে সে বিপর্যস্ত হয়ে পড়েছে, বা তার আমাদের ধর্মীয় কুসংস্কার বা এমন একটা অন্ধবিশ্বাস জন্মাচ্ছে, সেভাবে আমার বেঁচে কী লাভ, আমি নিজের আমি নিজের জীবন বিসর্জন দিয়ে আমি পরজন্মের সুখে থাকবো, বা এই ধরনের একটা তান্ত্রিক গভীর অন্ধবিশ্বাস, এই ধরনের যদি আমাদের মনে হয়, তাহলে তার সঙ্গে অন্তত ব্যক্তিগতভাবে ওই একজনকে যদি আমরা চিহ্নিত করি এবং তার সঙ্গে যদি বন্ধুরভাবে মিশি, তার সঙ্গে যদি সময় দিই, তাহলেই কিন্তু সে আস্তে আস্তে তাকে আমরা ফিরিয়ে আনতে পারবো। আচ্ছা, আরেকটা প্রশ্নে আসি। যেমন আমরা জানি যে ভালো মন্দ, সুখ দুঃখ, অন্ধকার আলো সব নিয়ে মনে হয় এ ধরনই ভালো। অর্থাৎ একটা জীবন মানে সেখানে সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা সবই থাকবে। জীবন মানেই সবই সহজলভ্য, সবই হয়ে গেল, তা তো নয়। তাহলে এই যে মানুষের যে মানসিক জোরটা বাড়ানো, অর্থাৎ বিপদে পড়লেও, যেমন রবীন্দ্রনাথ লিখেছিলেন, বিপদে মোরে রক্ষা করে নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। তো সুতরাং এ তো হতেই পারে। আমরা সম্প্রতি দেখলাম এক ভদ্রলোক মারা গেলেন, তিনি এখন কর্মক্ষেত্রে সম্ভবত একটা এই কাগজে বোধ রিসেন্ট আপনিও দেখেছেন নিশ্চয়ই, ওই যে আপনার আপনার কোন একটা প্রতিষ্ঠানের, যাই হোক এখন মাথায় আসছে না, তো সেই কর্মচারীকে ছাড়িয়ে দেওয়া হবে। সে এখন আদৌ সে সুইসাইড করেছে না তাকে মারা হয়েছে সেটা আমি বলতে পারবো না, তবে ভাবে যা বোঝা যাচ্ছে বিষয়টা সুইসাইডের সম্ভাবনা। হ্যাঁ, তো এটা আমরা বলতেও পারবো না, বলা যায় না, আমাদের যেটা সিক্স সেন্স সাধারণভাবে যেটা মনে হয়। তো তা যদি হয়, তাহলে ধরুন একজনের চাকরি চলেই গেল, তাতে কি তার মনের জোর হারিয়ে যাবে যে আমি আর নতুন করে লড়ে নিতে পারবো না বা আমার ক্ষমতার মধ্যে আর নেই? এই যে মনের জোরটা কমে যাওয়া, এই মেন্টাল স্ট্রেংথটা বাড়ানোর জন্য কি কিছু চিন্তা ভাবনা ডাক্তারি শাস্ত্র থেকে আসে না? হ্যাঁ, এটা তো ডাক্তারি শাস্ত্র বলতে এটা তো মানসিক, তার যে পারিপার্শ্বিক অবস্থা, তার সঙ্গে বোঝা, আলোচনা করা ইত্যাদি অনেক কিছুই ব্যাপার থাকে। এই মানসিক জোর তো ওষুধ দিয়ে ওইভাবে ঠিক বাড়ানো যায় না। তার সঙ্গে সেটা কাউন্সিলিংয়ের একটা ব্যাপার থাকে যদি মনে হয়। কিন্তু যার হঠাৎ মানসিক জোর কমে গেছে, তাকে জোর বাড়ানোর আগেই সে হয়তো আত্মহত্যা করে ফেলছে। যেমন ওই যে ভদ্রলোক যিনি যে আটতলা থেকে ঝাঁপ দিলেন চাকরি হঠাৎ চলে যাওয়ার পর, তার স্ত্রী আছে, সন্তান আছে, তাদের কথা না ভেবে, তাহলে তখন তো তার মানসিক জোর বাড়ানোর মতন আর কোনো ডাক্তার বা কাউকে পাওয়াই যাবে না আর কি। সুতরাং এইগুলো হচ্ছে গিয়ে আমাদের সামাজিকভাবেই শৈশব থেকে তাদের শিক্ষা দেওয়া এবং পরিবেশটাকে এমন করে যাওয়া যে হ্যাঁ, একটা চাকরি চলে গেলেও সে অন্য একটা বিকল্প পাবে, এই যদি তার নিশ্চয়তা থাকতো, তাহলে নিশ্চয়ই তিনি এটা করতেন না আর কি। তার মানে বোঝা যাচ্ছে যে নিরাপত্তাহীনতা থেকে আত্মহত্যা আছে, সেখানে নিরাপত্তাহীনতা চরম অবস্থায় পৌঁছলে এরকম হয়। তাহলে এই জায়গাগুলো করতে গিয়ে আপাতত সরকারের তরফ থেকে কি কোনো ভূমিকা পালন করা হচ্ছে দেখছেন? আমার তো মনে হয় না সরকারি তরফ থেকে এই বিষয় নিয়ে বিশাল গুরুত্ব দেওয়া হচ্ছে, বরং মানে সরকার বিরোধী বা সরকারের পক্ষে কোনো দিকেই না করে বলা যায়, এখন যে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা, তাতে ঠিক এই যে হতাশা, মানে এই যে অনিশ্চয়তা জীবনের, চাকরি, আর্থিক ব্যাপারে, সেটাকে চূড়ান্তভাবে কমানোর জন্য যে লক্ষ্য, সেটা যথাসম্ভব নেই আর কি, অনেক দুর্বল। যে কারণেই আত্মহত্যার প্রবণতা আমাদের দেশেও বাড়ছে, ক্রমশ বেড়েই চলেছে আর কি। ডাক্তার ভবানী প্রসাদ সাউকে সঙ্গে নিয়ে আমি তাপস নাগ আপনাদের কাছ থেকে বিদায় নেব। তবে যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30
আবার দেখতে ভুলবেন না। চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই বিশেষ অনুষ্ঠান, জনপ্রিয় অনুষ্ঠান, শিক্ষামূলক অনুষ্ঠান, সাংস্কৃতিক চেতনার মান উন্নয়নের অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার।